আমাদের যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেটারও আমি দেখেছি। তো সেই থেকেই নিজের কিউরিওসিটির জন্য আজকে আপনাদের এই প্রোগ্রামটা আমি আসলে দেখতে এসেছি। এখানে এসে বক্তব্য দিব বা আপনাদের সাথে আমি সংহতি জানাবো এই ধরনের কোনো উদ্দেশ্য আমার ছিল না। শুধু আসলে ব্যক্তি উদ্যোগে আমি আসলে এটা দেখতে এসেছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে র্যাবিট, আমরা সংক্ষেপে বলি র্যাবিট, আমরা ইউরোপের কাজগুলো নিয়ে যে সমস্যা আছে, আপনারা যে সমস্যাগুলো বলছেন, আমরা যারা রিক্রুটিং এজেন্সি, আমরা যারা রিক্রুটার, আমরা এখান থেকে লোক সংগ্রহ করি, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করি, আমরা এই সমস্যাগুলো ফেস করছি। ইতিমধ্যেই আমরা আমাদের সংগঠনের উদ্যোগে আমাদের যিনি মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, তার সাথে আমরা সাক্ষাৎ করেছি। এই বিষয়গুলো নিয়ে, সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলেছি যে আমরা যদি ইউরোপের দিকে আমরা তাকাই, তাহলে ইউরোপের যে ধরনের যে প্রতিবন্ধকতাগুলো আছে তাই দ্রুত সমাধান করা দরকার। আপনারা ইতিমধ্যে অবগত আছেন নিশ্চয় যে আমাদের দেশে প্রায় 30,000 এখন ইউরোপের বিভিন্ন দেশে ভিসা ওয়ার্ক পারমিট এসে আছে, যেটা আসলে ভিসা স্ট্যাম্পিং এর অভাবে আমরা তৃতীয় দেশের, যেটা আমরা যদি বলি দিল্লি কিংবা নেপাল, এইসব দেশে যাওয়া যে বিড়ম্বনা, এইসবের কারণে আমাদের এই ওয়ার্ক পারমিটগুলো বাতিল হয়ে যাচ্ছে। এইসব ওয়ার্ক পারমিট আমরা যারা সংগ্রহ করেছি সেসব রিক্রুটিং এজেন্সির মাঝে আমরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমরা লোকসানের সম্মুখীন হচ্ছি। তো আমাদেরকে মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন উনি এটা চেষ্টা করবেন। আমরা এটা প্রতিনিয়ত তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা যে এখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, এটা নিয়ে কাজ করছেন, আমরা মনে করি আমাদের রিক্রুটিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইউরোপ অ্যান্ড ডেভেলপ কান্ট্রিজের আমরা যে কাজ করছি, এই কাজ আপনাদের কাছেও এটার সাথে সংযুক্ত হতে পারে, এটাকে আরও ত্বরান্বিত করতে পারে এবং আমাদের যে দাবি, সেই দাবিটা আমরা আসলে আমাদের যে এখন যারা ক্ষমতায় আছেন, আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়ের আমরা দৃষ্টিগোচর করতে পারি। সেজন্য আমরা, আপনারা যেখানে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের রাবিটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। তো আপনারা এই ধারাবাহিকতা রক্ষা করবেন এবং পরবর্তীতে আমরা রাবিট কী করছি, আপনারা এখানে যে সংগঠনের ব্যানারে দাঁড়িয়েছেন, আপনারা কী করছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা মতামত সংগ্রহ করতে পারি। আমরা মনে করি যে আমরা ঐক্যবদ্ধ হলে আমাদের যে আছে সমস্যা আছে, সেই প্রতিটি সমস্যা আমরা সমাধান করতে পারবো। আপনারা জানেন যে আমাদের দেশের একটা বড় অংশ জনশক্তি। এই জনশক্তির যে ইন্ডাস্ট্রি, এই জনশক্তি ইন্ডাস্ট্রিকে যদি আমরা প্রপারলি গাইড করতে পারি, এই জনশক্তি ইন্ডাস্ট্রি আমাদের দেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা রক্ষা করতে পারবে। আমাদের দেশের যে জনশক্তি, যা আমরা বিদেশে এখন আছে যে 1,60,00,000 মানুষ আমরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ করেছি, সেটার একটা বড় অংশই বিজনেস, মধ্যপ্রাচ্য নির্ভর। আমরা এই মধ্যপ্রাচ্য নির্ভরতা কাটিয়ে ইউরোপ এবং উন্নত বিশ্বে যাতে জনশক্তি রপ্তানি করতে পারি, সেই জন্য আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই কাজ আগামীতে আমাদের যে প্রতিবন্ধকতা আছে কাজগুলোকে সহযোগিতা করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের সামনে এখন আমাদের বক্তব্য পেশ করবেন আমাদের বক্তব্যের পক্ষ আমরা এখানে বক্তব্য জানাবেন যারা মূলত আমরা আমাদের তারা একটাই ইউরোপের সকল বিদেশের এমনকি চাকরিবাসী বাংলাদেশ সমস্যা রয়েছে। তার একটাই কারণ আমরা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে লড়াই বিভিন্ন দেশে আমরা যাচ্ছি, যেমন নেপাল, ইন্ডিয়া বা আরও অন্য দেশগুলো এমনকি আমাদের যারা আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমাদের এমনকি আমরা অনেক টাকা ক্ষতি করতে হতে হয়। বিশেষ করে আমাদের যে আর্থিক যে ক্ষতি, সেগুলো আমরা সবাই মিলে পরবর্তীতে সেজন্য আমাদের রাষ্ট্র বলছে যে আমাদের অর্থনৈতিক বিদেশ নয়, আমাদের মিশ্র রয়েছে, আমরা বিদেশ চাই না। আমাদের সকল
সকল বিরোধের কাজ আমরা বাংলাদেশ চাই। সেই অনুসারে আপনারা এখানে দাঁড়াইছি, আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়াইছি। আমাদের এখানে কোনো রাজনীতি বা কোনো প্রতিবন্ধকতা নেই, আমরা কোনো রাজনীতি কর্মী এখানে আসলে আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকের ভুক্তভোগী, এমনকি আমাদের মতো লক্ষ হাজার ভুক্তভোগী আমাদের আমাদের যারা আছে, হয়তো অনেকে আমরা আসতে পারি না। আমাদের এই কার্যক্রম আমরা অবশ্যই আমরা কার্যক্রম চালিয়ে যাবো যতদিন না পর্যন্ত আমাদের পূর্ণ হয়, আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমাদের আজকের 15 তারিখে আয়োজন, সেই আয়োজনের পরেও যদি আমাদের এই দাবি পূরণ না হয় অতি শীঘ্রই, তাহলে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা চালিয়ে যাবো। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এখানে কামনা করি। আর বিশেষ করে আপনারা যারা বাংলাদেশ মিডিয়াতে আছেন, আপনারা আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে আপনারা দেখেন। একমাত্র আপনাদের সহযোগিতায় আমরা পারি আমাদের যে দাবিগুলো বিশ্ব মিডিয়া তুলে দেওয়ার জন্য, এমনকি আমাদের যে দাবিগুলো বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি তাদের কাছে, তাদের মনে জানতে পারি আমরা যে আমরা কী চাই, আমাদের দাবিটা কী। তো আমরা যদি সবাই সম্মিলিত হওয়ার চেষ্টা করি, আমরা অবশ্যই আমাদের এই দাবি আমরা পূরণ করতে পারবো। কেননা আমরা ইতিমধ্যে জানি আমাদের দেশে অনেকগুলো বিশেষ সেন্টার অলরেডি আছে, সেগুলোতে আমরা আমাদের বাংলাদেশ যারা আছে সরকার, প্রথম উপদেষ্টা থেকে শুরু করে সবাই আমরা খুব ভালোভাবে আমরা এগুলো ফেস করতেছি। তো যেহেতু বাকি দেশের এম্বাসিগুলো আমাদের দেশে স্থাপন করা হচ্ছে, আমাদের দেশে অলরেডি বিএফএস আছে, আমরা চাইলে আমাদের যে বিএফএস সেক্টর সেগুলোতে শীঘ্রই আমাদের দেশে আমরা স্থাপন করতে পারি। যেহেতু সেগুলো আপনাদের সামনে ফাইনালি বক্তব্য দেবে আমাদের আসমা আপু। আসসালামু আলাইকুম। এগুলো তো মানে সফলতার কথা। আর আমরা যারা মাসের পর মাস পর্তুগাল এমবিসির জন্য দিল্লিতে পড়ে থাকি, আমাদের টাকা খরচ হয়, তারপরে 2 মাস পরে আমরা রিজেক্ট নিয়ে বাংলাদেশে আসি, ওই টাকাটার কি হবে? একবার কি চিন্তা করা হয়েছে ওই ছেলেটা কি পরিমাণ হতাশাগ্রস্ত থাকে যে সে 2 লাখ টাকা জাস্ট ইন্ডিয়াতে জাস্ট ফাইল জমা করতে গিয়ে খরচ করে চলে আসছে, কিন্তু সে যেতে পারেনি। এই চিন্তা করা হলে আমাদের টাকা আমাদের দেশে রাখার জন্য হলে আমরা এখন বিএফএস চাই, আমরা দেশ থেকে জমা করতে চাই, আমরা রিজেক্ট খাই, যা খাই আমরা দেশ থেকে খাবো, আমাদের টাকা যেন বাইরে দেশে যাবে। নেপাল যদি পারে বিএফএস রাখতে, তাহলে বাংলাদেশ কেন পারে না? আমরা কি যখন অগ্রগতিতে আছি, তাহলে আমরা চাইলেও পারবো। আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা চাইলেই পারেন বিএফএস সেন্টার বলে আমাদের এখানে আসছে, তাহলে আমরা কেন নেপালের মতো দেশে যাবো, ইন্ডিয়াতে যাবো, আমাদের লাখ লাখ টাকা খরচ হবে। এখনো অনেকে পর্তুগাল এমবাসি বলেন এগুলো সময় সাপেক্ষ। একটা বিজ্ঞপ্তি কোথায় রাখতে হয়, রোমানিয়া এমবাসিতে জমা দেওয়ার পরে 1 মাস আমাদের দিল্লিতে বসে থাকতে হয়। এই 1 মাসের খরচটা দিবে আমাদেরকে। চিন্তা করা হয়েছে এই 1 মাসের খরচটার জন্য আমাদের কি পরিমাণ হইতে হয়। 1 মাস পরে যখন আমরা রিজেক্ট হয়ে বাংলাদেশে আসি, আমাদের অবস্থাটা কি হয়, কি দাঁড়ায়? যারা চলে যায় তারা তো যেতে পারি, কিন্তু যারা যেতে পারি না তাদের অবস্থা কি হয়? একবার তো ব্যর্থতা থেকেও চিন্তা করতে হবে। সফলতা সবসময় আসে না, মাঝে মাঝে আমরা ব্যর্থ হই। তাই এই চিন্তা করা হলো বিএফএস সেন্টার এখন আমাদের বাংলাদেশে খুব দরকার। আমি ভাবি এমবেসি আনার খুব একটা জটিলতার ব্যাপার, এমবেসি না আনতে পারেন সমস্যা নেই, কিন্তু এখন বিএফএস সেন্টারের মাধ্যমে হলে আমাদের কাজগুলো জমা করার ব্যবস্থা করেন। হাজারো রোমানিয়ান ক্যান্ডিডেট আছে যারা এমবেসি ফেস করতে পারতেছে না। তাই আমাদের একটাই দাবি থাকবে যে আপনারা এটা এত দ্রুত এটা আমাদের দেশে বাস্তবায়ন করে দেখান। আমাদের দেশে এর আগে অনেক কিছু বাস্তবায়ন হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এটাই আমাদের দাবি ছিল। আসসালামু আলাইকুম। আমাদের সর্বোপরি একটাই দাবি হচ্ছে সবাই কেমন আছেন? তো আজকের এই মানববন্ধনটা মূলত আমরা সবাই জানি যে আমাদের দেশের ইউরোপ প্রত্যাশী বা ইউরোপের ভিসা প্রত্যাশী যে সমস্ত স্টুডেন্ট আছে, ওয়ার্কার্সরা আছে, বা ফ্যামিলি ইউনিয়নের যে সমস্ত মানুষরা ইউরোপে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষারত থাকে, ইউরোপের বিভিন্ন অ্যাম্বাসি প্রসিডিউরসে নানাবিধ প্রবলেমের কারণে বা অন্য দেশে গিয়ে ভিসার ফাইল সাবমিট করার জন্য আমাদেরকে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতে হয় বা বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে করতে হয়। আমরা সবাই জানি যে বর্তমানে ভারতীয় যে ভিসা সেটা এই মুহূর্তে কিন্তু খুব একটা অ্যাভেলেবেল না, এবং যথেষ্ট ঝামেলার মধ্যে দিয়ে
যেটা হচ্ছে যেটা আমাদের বেশিরভাগ অ্যাম্বাসিগুলোই কিন্তু ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার পরে হচ্ছে নেপালে। কারণ বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার যারা তারা কিন্তু নেপাল অথবা ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে গিয়ে ফায়ার সাবমিশনের যে আমাদের যে একটা রাইট বলেন বা অধিকার বলেন সেটা কিন্তু তারা দেয় না, ইউরোপিয়ান ইউনিয়ন দেয় না। তো এই জন্য আমরা আমাদের দেশে এই অ্যাম্বাসিগুলো আমাদের দেশের ছেলেরা ম্যাক্সিমাম কোন দেশগুলোতে যায়, রোমানিয়াতে যায়, ক্রোয়েশিয়াতে যায়, সার্বিয়াতে যায়, নর্থ ম্যাসেডোনিয়াতে যায় বা বুলগেরিয়াতে যায়। এই সব দেশগুলোর অ্যাম্বাসিগুলোই কিন্তু ভারতে, এবং ক্রোয়েশিয়ার ক্ষেত্রে শুধু নেপালে গিয়ে ছেলেরা ফাইল সাবমিট করে। বর্তমানে আমরা এটা দেখতে পাচ্ছি যে ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিটের জন্য যখন মানুষ ক্যান্ডিডেটরা যখন নেপালে যায়, নেপালে যাওয়ার সময় বাংলাদেশের যে এভিয়েশন বা ইমিগ্রেশন আছে সেই ইমিগ্রেশন কিন্তু তাদেরকে বিনা কারণে সবকিছু থাকতে মানে ডকুমেন্ট থাকার পরেও অ্যাপয়েন্টমেন্ট থাকার পরেও তারপরেও তারা তাদেরকে অফলোড করে দিচ্ছে। এই যে আমাদের এত অমানবিক এই ঝামেলাগুলো একটা পারমিট বের করতে বা একটা স্টুডেন্টের একটা অ্যাকসেপ্টেন্স লেটার আনতে কিন্তু যথেষ্ট কালক্ষেপণ হয়, অনেক টাকার ব্যাপার থাকে। এরপরেও যদি একটা ছেলে এভাবে অপদস্থ হয়, তারা যদি অ্যাম্বাসিতে গিয়ে ফাইলটা সাবমিট করতে না পারে, এটা একটা অমানবিক একটা যন্ত্রণা বা দুঃসহ একটা যন্ত্রণা। তার পাশাপাশি টাকা প্রচুর খরচ হয়, টাকা দিয়েও আমরা অনেক কিছু নিশ্চিত করতে পারি না। তো এত ঝামেলা আমরা আর নিতে পারছি না, সত্যি কথা। প্লাস 2025-এ আমাদের যে সুযোগগুলো এসছে, লাইক রোমানিয়াতে প্রায় 3 গুণ বেশি কোটা বাড়তে যাচ্ছে। এই 3 গুণ বেশি যদি কোটা বাড়তে যায়, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে আমাদের অ্যাম্বাসিগুলোর যে অ্যাম্বাসিগুলোতে যে আমাদের যে সুবিধাগুলো আমাদেরকে গিয়ে কালকে সাপোর্ট করার যে সুযোগটা সেটা আমাদেরকে করে দিতে হবে, নাহলে আমরা এই সুবিধাটা কিন্তু পাবো না। বুলগেরিয়াতে লিটারেলি বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন প্রবলেম হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান এম্বাসির এই ভিসা রেটের কারণে। ক্রোয়েশিয়াতে অ্যাপয়েন্টমেন্ট কমে যাচ্ছে শুধুমাত্র এই ঝামেলাগুলোর কারণে। তো এগুলো যদি আমাদের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী ভবন উপদেষ্টা যদি আমাদের দিকে একটু মানে আমাদের দিকে একটু বড় দৃষ্টিতে তাকায়, তাহলে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু আমরা সম্বোধন করতে পারবো। এবং আমাদের এই যে একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে যে আমাদের রেমিডেন্স যোদ্ধারা আমাদেরকে আমাদের দেশকে এতটুকু উঠে নিয়ে এসছে, তারা আরো অনেক কিছু এগিয়ে যেতে পারবে। তো এই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের সমাধানগুলো কিভাবে হতে পারে? সমাধানগুলো হতে পারে যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই দেশের হচ্ছে প্রতি বছর আমাদের 1 লক্ষের অধিক স্টুডেন্ট এবং শ্রমিক আমরা ইউরোপে যাই। তো আমরা যদি বাইরের দেশে গমন করি, আমাদের দেশে যে টাকা আছে, পয়সা আছে, আমরা সেগুলো সাথে করে দিয়ে বিভিন্ন দেশে আমরা খরচ করতে হয়, সেটাও আমাদের একটা ক্ষতি। আমরা যদি আমাদের দেশে অ্যাম্বাসিগুলো স্থাপন করতে পারি, আমাদের দেশে রেমিটেন্স পাবে, আমাদের যে কর্মসংখ্যা বাড়বে। তো আপনারা এটাই নদী ছিল আমাদের দেশের লাভ, আমাদের প্রত্যেকটা প্রবাসীর লাভ, আমাদের সরকারের লাভ, সবার জন্য লাভ। সুতরাং আমাদের একটাই দাবি, আপনারা যদি করুন এবং আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।